বিয়ের আসর থেকে নিজের ছোট বোনকে নিয়ে পালিয়ে এসেছি। আজ আমাকে পালাতেই হবে, যে করে হোক। এই বিয়ে নামক যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে, না হলে পুরো জীবনটা তেজপাতা হয়ে যাবে। অন্যরা বিয়ের পিঁড়ি থেকে প্রেমিকাকে নিয়ে পালায়, আর আমার ফুটো কপাল, আমি নিজের বোনকে নিয়েই পালিয়েছি। এতে কোনো আফসোস নেই। যেখানে নিজে বিয়ে করব না, সেখানে বোনকে কিভাবে বিয়ে দেব? এই সোজা থাকতে অন্তত সেটা কখনো হবে না। যেখানে যাব সেখানে দুজন একসাথে যাব। উফ আপু, আমি আর দৌড়াতে পারছি না, এবার তো থাম। ফাইজা আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে কোমরে দু হাত রেখে হাঁপাতে লাগলো। বেচারি, একে তো ভারী লেহেঙ্গা পরে আছে, তারপর তার পাল্লায় পড়ে এত রাস্তা দৌড়ে এলো, ফলে নাজেহাল অবস্থা হয়েছে। আমি এসবে পাত্তা না দিয়ে কটকম করে তাকালাম। এই, তোকে তো সাজতে কে বলেছিল? হ্যাঁ, খুব শখ না বিয়ে করার? দেখ এখন কেমন লাগে। যদি জানতাম তুই আমাকে নিয়ে পালাবি, তাহলে তোর থেকে 10 হাত দূরে না 100 হাত দূরে থাকতাম। তোর জন্য একটা হাজব্যান্ড চকলেট বয়কে মিস করলাম আমি। ইস, আমার কিউট হবু জামাইটা এখন কি করছে আল্লাহ জানে। হেই, কি বিড়বিড় করছিস? যা বলার জোরে বল। না, আসলে মানে তোর পরে করিস। এখন এখান থেকে চল। এত রাতে কোথায় যাব? কেন, তোর শ্বশুর বাড়ি? ওখানে যাওয়ার জন্যই তো এত আটা ময়দা মেখেছিস। আমি তো সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু কে জানতো তুই আমাকে রাস্তায় নিয়ে আসবি। ওই, তুই আবার বিড়বিড় করছিস মানে? না মানে ভাবছি কোথায় যাব। তোর এই ছোট মাথায় এত চাপ নিতে হবে না, আমি আছি তো, চল। ও, এটাই তো আমার জীবনের যত জ্বালা। কি বললি তুই? কই কিছু না তো, চল। এতপর দুই বোন হাঁটা ধরলাম অচেনা অজানা এক নামহীন গন্তব্যর উদ্দেশ্য। আপনাদের আসল ঘটনা খুলে বলা যাক, যে আমাদের সাথে কি হয়েছে। আমি হলাম রোজা আহমেদ এবং আমার বোন ফাইজা আহমেদ, মিস্টার জুবায়ের আহমেদ ও মিসেস রাজিয়া আহমেদের মেয়ে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী আমি, এবং ফাইজা সবে ইন্টার ফার্স্ট ইয়ারে। ও আমার থেকে 2 বছরের ছোট। আমরা বোন কম, বান্ধবী বেশি। লোকে বলে বড় মেয়ে মানে শান্তশিষ্ট, নম্রভদ্র, লক্ষ্মী টাইপের মেয়ে। কিন্তু আমার মা বাবার মনে আমার মতো বাচাল, ছটফটে, ঘাড়তেরা, পাগল, রাগী, বদমেজাজি মেয়ে আর দুটো নেই। ফাইজাও কম না, কিন্তু আমার মতো না। ও যা করে ভেবে চিনতে করে, আর আমি করার পর ভাবি। ওরে যদি কেউ 10টা শোনায়, তাহলে ও একটা শোনায়, কিন্তু আমি তার উল্টো। আমাকে কেউ 10টা শোনালে তাকে আমি 100টা শুনিয়ে দেই। হ্যাঁ ভাই, এটাই আমি। যাই হোক, গল্পে আসা যাক। প্রতিদিনকার মতো গতকালও ভার্সিটিতে গিয়েছিলাম এবং ফাইজা কলেজে গিয়েছিল। দুজনে বাড়িতে ফেরার পর মা বাবাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। ডাইনিং রুমে প্রবেশ করেই দেখলাম বড় মামু, মেজো মামু ও ছোটো মামু এসেছে। মামাদের দেখে অবাক হলাম না, কারণ তিনি ভাইয়ের আদরের একমাত্র বোন হচ্ছে আমাদের মা। তাই মাঝে মধ্যে কেউ না কেউ আসতে থাকে। আমাদের দাদার গোষ্ঠীর মধ্যে শুধু বাবা, মানে দাদা দাদির একমাত্র ছেলে বাবা। আমার বয়স যখন 10 বছর ছিল, তখন দাদা আমাদেরকে ছেড়ে চলে যায় এবং তার কয়েক বছর পর দাদিও মারা যায়। দাদার ছোটোখাটো একটা ব্যবসা ছিল, সেটার হাল ধরেই আজ বাবা একজন সফল ব্যবসায়ী। এসব আকাশ পাতাল ভাবনা একদিকে রেখে মামুদের সাথে কুশল বিনিময় করে মা বাবাকে জিজ্ঞেস করলাম যে, কি হয়েছে, তোমাদের চিন্তিত দেখাচ্ছে কেন? এতপর মা বাবা যা বলল সেটা শোনার পর আমি আর ফাইজায় একদমই প্রস্তুত ছিলাম না। সকালবেলা বাড়ি থেকে যাওয়ার পর কই থেকে মির্জা পরিবারের পুরো সদস্য আমাদের এখানে এসে হাজির হন।
শুধু হাজির না, সাথে করে বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছিলেন। তাদের বাড়ির মেজ ছেলে নাকি ফায়জাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। এটা যে সে ভালোবাসা নয়, একেবারে ভয়ঙ্কর রকমের ভালোবাসা। তাই তো আগামীকালই ফায়জাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চান। সব কিছু শুনে মাথা ভন ভন করলো। মানে কি ভাই? দেখলাম না, জানলাম না, হুট করে কেউ এসে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইবে আর সেখানে আমরা রাজি হব? অসম্ভব ব্যাপার। আমি এক প্রকার চিৎকার করে উঠি, অসম্ভব, এই বিয়ে কিছুতে হবে না। কেন মামুনি? ছেলেটা তো ভালোই এবং বেশ বড়লোক পরিবার থেকে বিলং করছে। এই শহরের নাম করা ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটাও দেখতে মাশাআল্লাহ, সেও একজন বড় বিজনেসম্যান। হ্যাঁ মানছি বিয়েটা একটু তাড়াহুড়োতে হবে, কিন্তু এমন প্রস্তাব কি আর আসবে বল? ছোট মামুর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার মা গদগদ হইয়া বলে উঠল, তোর ছোট মামু একদম ঠিক বলছে। আমার তো ছেলেটাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। টেবিলের উপর থেকে একটা ছবি তুলে নিয়ে, এই দেখ রোজা, ছেলেটা কত সুন্দর, রূপ ধুয়ে পানি খাও তোমরা। ওই মির্জা পরিবারের টাকার সাথে সাথে রাস্তায় যে গুন্ডামি করার স্বভাব রয়েছে, সেটা কি ভুলে গেলে? হ্যাঁ, ওই বড়লোক পরিবারের ছেলেরা রাস্তায় রাস্তায় গুন্ডামি ধর করে বেড়ায়, আর ওই পরিবারে আমার বোনকে বিয়ে দেব? কখনো না। আহা মামুনি, তুই ভুল করছিস। তারা খারাপ না, ভালো কাজ করতে গেলে এমন হাজারটা শত্রু তৈরি হয়, আর তারা যথেষ্ট স্বনামধন্য, তাই তাদের 2-4টা শত্রু থাকা স্বাভাবিক। ছেলেটার চাচা এলাকার মন্ত্রী, রাজনীতিতে টুকটাক ঝামেলা থাকবেই। মামুদের কথা শুনে মনে হচ্ছে এরা আমার মামু না, ওই গুন্ডা পরিবারের ছেলেদের মামু। তারা কি এমন করলো বা বলল যে মামারা সবাই রাজি হয়ে গেল এবং মাও? কিন্তু এইটুকু বুঝলাম, পানি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। এখন এটাকে থামানোর একটাই উপায় রয়েছে, বাবা। হ্যাঁ, একমাত্র বাবাই পারবে এই বিয়েটা আটকাতে। আমি তাড়াতাড়ি বাবার পাশে গিয়ে বসে পড়লাম। এতবার বাবার হাত ঝাঁকিয়ে এই একটু নেকামো গলায় আওড়ানোর চেষ্টা করলাম। বাবাও মামুরা কী সব বলছে দেখো। ফায়জা সবে কলেজে উঠেছে, তার মধ্যেই ওর বিয়ে দিয়ে দিবা? তোমরা তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ওরে ছাড়া আমি একদিনও কোথাও থাকতে পারি না, সেখানে সারা জীবন দূর থাকবো। এই ফায়জা, তুই কি বল না? কথা বলার মাঝে ছোট বোনের দিকে তাকালাম, এইটা ভেবে যে ও যেন আমার কথার সাথে তাল মিলিয়ে বাবাকে বোঝায়। কিন্তু ওই গাধি হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ছবির দিকে। তাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কাশ খেয়েছে। ইচ্ছে করছে ওই ছবি জুস করে তাকে খাইয়ে দিই। এই গাধিটা সুন্দর, কোনো ছেলে দেখলেই কেরাস খেয়ে বসে থাকে। রাগে গজগজ করতে করতে বাবার কাছে থেকে উঠে ফায়জার সামনে দাঁড়িয়ে জব করে ছবি কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ফেললাম। এতপর দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বকা দিলাম, শালি, তোর জন্য আমি বক বক করে যাচ্ছি আর তুই ওই শালার ছবি দেখছিস? চোখ কিন্তু একদম তুলে নেব তোর, বেয়াদব মেয়ে। রোজা, খবরদার, ফায়জাকে একদম বকবি না, ও তোর মতো না, ভেবে চিনতে কোনো কাজ করবে না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোর বোঝার জ্ঞান না থাকলেও ফায়জার সেটা আছে, তাই একদম নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিবি না। কথার মাঝে মা ধমকে উঠে, উফ, আমিও কম না। কোমরে 2 হাত রেখে কুঁচকে শুধালাম, তোমাদের লজ্জা করে না? বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিতে চাও? ফায়জার বিয়ের কথা শোনার পরই আমি তাদের সাফ সাফ জানিয়ে দিছি, বড় মেয়েকে দেখে ছোট মেয়েকে বিয়ে দেব না।
ভেবেছিলাম এটা শোনার পর হয়তো তারা বিয়েতে না করে দেবে, কিন্তু তারা জানায় আমাদের বাড়ির 2 মেয়েকে তাদের বাড়ির বউ করতে কোনো সমস্যা নেই। বাবার কথা শুনে পুরো পৃথিবী ঘুরে উঠল। নিজেকে সামলাতে না পেরে কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করলাম, তারপর? কবির বলেছ? তোর বাবা কিছু বলার আগে তাদের বাড়ির বড় ছেলে বলে ওঠে, আমরা যদি এই বিয়েতে রাজি না হই তাহলে তোদের 2 বোনকে তুলে নিয়ে গিয়ে তার 2 ভাইয়ের সাথে বিয়ে দেবে এবং তোর বাবার বিজনেসটা শেষ করে দিয়ে আমাদের পথে বসাবে। ওই পরিবারের বড় ছেলের ব্যাপারে আজ পর্যন্ত যা যা শুনেছি তার উপর ভিত্তি করে আমরা তার মুখের ওপর কিছু বলার সাহস পাইনি। তাই বলতে পারিস এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে মত দিয়েছি। মায়ের কথা শুনে যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি রাগে শরীর জ্বলেও যাচ্ছে। ওই মির্জা পরিবারের বড় ছেলের কত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমারই মা বাবাকে থ্রেট দিয়ে গিয়েছে। সিরিয়াসলি, ওই সময় যদি থাকতাম তাহলে টের পেত এই রোজা কী জিনিস। নিজের রাগকে কোনো মতো শান্ত করে সবাইকে পরিষ্কার করে বলে দিই, এই বিয়ে করা তো দূরে থাক, ওই পরিবারের মুখ দেখতে চাই না। যেখানে রোজা যাবে না সেখানে তার বোনকেও যেতে দেব না। এর জন্য যা করার লাগে সেটাই করব। ওই বলে ওখান থেকে চলে গেলাম আমারও ভাইজার জন্য বরাদ্দ করা রুমে এবং ভাবতে লাগলাম কি করা যায়। এভাবেই পুরো দিন ও রাত পার হয়ে যায়। আজ শুক্রবার সকাল হতে না হতেই 3 মামি এসে হাজির। বিয়েটা যেহেতু হুট করে এবং ঘরোয়াভাবে হবে তাই মা বাবা, মামা মামি ও 2 কাজিন ছাড়া আর কেউ জানে না। এতে বেশ সুবিধাই হয়ে আমার জন্য। আমি তখন রুমে ঢুকে আর বের হইনি, এটা বললে ভুল হবে, কারণ আমাকে রুমে বন্দি করে রেখেছে বড় মামিকে বোঝানোর অনেক চেষ্টা করেছি এই বিয়ে কিছুতেই করব না, কিন্তু কে শোনে কার কথা। উল্টো আমাকেই বুঝিয়ে গিয়েছে এত বড় লোক বাড়ির বউ হতে কপাল লাগে, সেটা আমি পেয়েও কেন পায়ে ঠেলে দিচ্ছি। বাহ, নিজের মেয়েকে নিয়েও হতাশ করলেন মেজো মামি। ছোট মামিও ওনাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু উনি কখনোই কথা কানে তুলেনি, বরং তাদের ধমক দিয়ে বলেছেন এত বড় লোক পরিবারের সাথে আত্মীয় করার সুযোগ হয়েছে, সেটা তিনি কিছুতেই হাতছাড়া করতে চান না। অবশ্য এর পেছনে ওনার কোনো মতলব আছে। বড় মামি আবার নিজের স্বার্থ ছাড়া কিছু দেখেন না। ব্যাস, এইটাই সুযোগ নিয়েছি আমি। বড় মামি দুপুরে খাবার আমার জন্য নিয়ে এসেছিলেন। উনি হয়তো ভেবেছিলেন খাবার খাবো না, কিন্তু ওনাকে অবাক করে দিয়ে এক নিমেষেই পুরো খাবার শেষ করি এবং তৃপ্তির ঢেকুর তুলে হাত ধুয়ে মামিকে বলে, বিয়ের আগে পালিয়ে যাব, আর এতে অন্য কেউ নয় বরং আপনি সাহায্য করবেন। মামি প্রথমে আমার কথা শুনে অবাক হলেও শেষ পর্যায়ে আমার কথা শুনে রাজি হয়ে যান। ওনাকে বলেছি যে মির্জা পরিবারের লোকজন আসার আগেই এখান থেকে চলে যাব। তারা তো আমাদের বাড়ি থেকে 2 জনকে নিজের বাড়ি বউ করে নিয়ে যেতে আসবে, কিন্তু এসে যখন একজনকে পাবে তখন কি দ্বিতীয় ছেলেকে খালি হাতে নিয়ে যাবে নাকি? অবশ্যই না। আমাকে যখন খুঁজে পাবেন না ঠিক তখনই আপনি কায়দা করে নিজের মেয়েকে মানে রিমিকে নিয়ে আসবেন। তখন তারা আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমার বদলে রিমিকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে। ভেবে দেখুন, এতে আপনারও লাভ আর আমারও। বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। আজ সময় একটু জলদি যাচ্ছে। সেই সন্ধ্যা থেকে রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছি। এখন পর্যন্ত বড় মামির আসার কোনো নামগন্ধ নেই, আর না রুমের দরজা খোলা আছে। ফাইজা কি করছে না করছে সেটাও জানি না। এই দিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বেজে
35 মিনিট এবং তাদের আসার কথা 9টায়। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, রাতে কে বিয়ে করে? আমার ভাবনার মাঝেই বড় মামি হাতে করে একটা কালো রঙের চাদর নিয়ে তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করেন এবং তারা দিয়ে রুম থেকে বের হতে বলে চলে যান। আমিও সুযোগ বুঝে মাথায় চাদর জড়িয়ে মুখ ঢেকে বেরিয়ে গেলাম, কিন্তু বেশি দূর যেতে না পারলাম না। তার আগেই ভুলবশত বাবার সামনে পড়ে গেলাম। বাবাকে কিছু বলতে যাব, তখনই বাবা আমার হাতে কিছু টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, যেখানেই যাবে সাবধানে যেও মামুনি, আমি এই দিকটা সামলে নেব। বাবাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, এই মানুষটা সব থেকে বেশি ভালোবাসে আমাকে। পুরো পৃথিবী যদি আমার বিপক্ষে যায়, তাহলেও আমার বাবা আমার পাশেই থাকবে। শুধুমাত্র এই মানুষটার জন্য মনে এত সাহস। বাবার থেকে বিদায় নেওয়ার পর ফাইজার রুমে একটু উকি দিলাম, শেষবারের জন্য না হয় একটু দেখা করে যাই। রুমে উকি দিতে দেখি আমার বোনটা লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গা পরে নতুন বউ সেজে বসে আছে। রুমে আপাতত কেউ নেই। এই সুযোগেই ওর রুমে ঢুকে তার সামনে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়ালাম। ও আমাকে দেখে চমকে ওঠে। ফাইজা কিছু বলার আগেই আমি তাকে বলি, আমাকে চান্স নাকি ওই শালা গুন্ডা কাশকে চাস? আমার বিশ্বাস ছিল ও আমাকে চাইবে, আর সেটাই হলো। ব্যাস, শয়তানি একটা হাসি দিয়ে ওকে নিয়েই বাড়ির পেছনের গেট দিয়ে দৌড় দিলাম। ফাইজাকে নেওয়ার একটু প্ল্যান ছিল না, কিন্তু যখন দেখলাম ওর বাসকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই আমার শয়তান মন, না মানে ভালো মন, বলে নিজে যেখানে বিয়ে করব না সেখানে ওরেও বিয়ে দেব না। এতবার যেই ভাবা সেই কাজ। আমার মা বাবাকে থ্রেট দিয়েছিল না লে, এখন ঠেলা বুঝুক। মির্জা আব্বাস ওরফে গুন্ডা পরিবার আপনাদের সাথে বক বক করতে করতে বেশ অনেকটা পথ চলে এসেছে তারা। রোজা খেয়াল করলো পাশে ফাইজা নেই। চট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে দেখে ওমা ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাস্তার মাঝে বসে আছে। সামনে গিয়ে রাগী লোক করে দাঁড়াতেই বোন তার ঠোঁট উল্টে বলে ওঠো, ও আপু, বিয়ে করব ওই চকলেট বয়কে। বোনের কথা শুনে কপাল কুঁচকে গেল রোজার। প্রত্যুত্তরে কিছু না বলে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। এইভাবে আর কতক্ষণ রাস্তায় ঘুরবে সে? গায়ের চাদর ঠিক করার সময় দেখে একটা গাড়ি আছে, ওই গাড়িতে উঠে বাড়ি চলে যা। ফাইজা ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টায়। রোজা হাত নামিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে এবং লিফট চায়, কিন্তু গাড়ি থামে না। এতে বেশ বিরক্ত হয়। তারপর কয়েকবার সাহায্য চাওয়ার পরেও যখন কোনো গাড়ি দাঁড়ায় না, তখন যে চেপে বসলো। তাকে দেখে কি ডাকাত বা চোর মনে হচ্ছে। একটু লিফট চাচ্ছে, কিন্তু এরা সব কটা ছোট লোক। রোজার আগে গজগজ করতে করতে রাস্তার মাঝখানে এসে একটা প্রাইভেট কারের সামনে দাঁড়ায়। ভেবেছিল তাকে এইভাবে সামনে দেখে লোকটা ভয় পেয়ে গাড়ি থামাবে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত করে দিয়ে গাড়িটা সবেগে ছুটে আসে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফাইজা আর্তনাদ করে উঠল। তড়িঘড়ি করে 2 হাতে লেহেঙ্গা ধরে সামনে ছুটল। অন্যদিকে রোজার মধ্যে কোনো হেলদোল নেই। সে 2 হাত বুকে ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তার মতে সামনে থেকে ধেয়ে আসা গাড়িটা থামতে বাধ্য। আর যদি এমনটা না হয়, তাইলে সে আজ সোজা উপরে চলে যাবে। গাড়িটা যত ছুটে আসছে ততই বুক ধড়ফড় করছে রোজার। সে দেরিতে হলে বুঝতে পারল এই গাড়ির মালিকের মতিগতি ভালো না, কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। একই সাথে সম্পষ্ট সাহসিকতা গায়েব হয়ে গেল। মুহূর্তে ভয় পেয়ে 2 হাত চোখ মুখ থেকে চিৎকার করে উঠল রোজা। চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব